প্রতিটি মানুষ সুস্থভাবে বাঁচতে চায়, কারণ মানুষ পৃথিবীতে আসে খুব অল্প সময়ের জন্য। আর এই অল্প সময়ের মধ্যেই করে যেতে হয় অনেক কিছু। চিকিৎসা বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার আমাদের জীবনকে করছে স্বস্তিময়। আর সেই সমস্ত তথ্য জানাতেই শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এনাম ক্যান্সার হাসপাতাল সুচিকিৎসা। সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়েই আজ আমরা কথা বলবো ক্যান্সারের আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে দুজন প্রখ্যাত চিকিৎসক রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ডাক্তার শ্রাবণ কুমার চিন্নিকাট্টি, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ, এনাম ক্যান্সার হাসপাতাল। প্রিয় দর্শক, চলুন কথা বলি তাদের দুজনের সাথেই। আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ধন্যবাদ। আমরা ক্যান্সার রোগটি শুনলে আসলে অনেক আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। এটা কিন্তু খুব স্বাভাবিক, আমাদের মনে ভীষণ রকম একটা শঙ্কা কাজ করে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এখন কিন্তু অনেক অ্যাডভান্সমেন্ট এসেছে ডায়াগনোসিসের ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিন্তু শুরুতেই একটু জানতে চাইবো যে ক্যান্সার রোগটি কিভাবে হয় এবং কত ধরনের ক্যান্সার রয়েছে। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি ক্যান্সার কথাটা শুনলেই মানুষের মনের মধ্যে একটা মৃত্যু ভয় জেগে ওঠে এবং সমস্ত পরিবারই প্রায় ভেঙে পড়ে। কিন্তু এখন আধুনিক চিকিৎসার এই সুযোগে এখন কিন্তু সেরকম মৃত্যু ভয় থাকার কথা না, এবং এখন শতকরা প্রায় 50% রোগী সম্পূর্ণ নিরাময় হয়ে যাচ্ছে আধুনিক চিকিৎসার সুযোগে। তো ক্যান্সার তো হয়, এটা হচ্ছে যে আপনার যে কোনো একটা আমাদের শরীরটা কোটি কোটি কোষ দিয়ে তৈরি। সেই কোষের একটা কোষ যদি হঠাৎ করে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, কারণ কথাটা হচ্ছে যে আমাদের শরীরে একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সৃষ্টিকর্তা দেওয়া, যেটা হচ্ছে একটা প্রোটো-অনকোজিন আর একটা হচ্ছে ক্যান্সার সাপ্রেসর জিন। আপনি ধরেন একটা মানুষের যে কোনো জায়গা কেটে যেতে পারে, হাত পা বা জিহ্বা বা ঠোঁট কেটে গিয়ে, কিন্তু ওটা একসময় পুড়ে যায়। পুড়ে গিয়ে যখন সমান হয়ে যায় তখন আর বাড়ে না, কিন্তু ওখানেই থেমে যায়। এই যে থেমে যায় বাড়ার পরে, এটা এই কন্ট্রোল মেকানিজমের ফলে, এই কন্ট্রোল মেকানিজম যখন ফেল করে, এর পেছনে কিছু কারণ থাকে। জেনেটিক একটা কারণ, আর হচ্ছে কিছু ইনভায়রনমেন্টাল কারণ। ইনভায়রনমেন্টাল কারণগুলো হচ্ছে পারিপার্শ্বিক যেসব কারণ, আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্য অভ্যাস, আমাদের কাজের পরিবেশ, এই সব কিছু মিলে হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা। তো খাদ্য অভ্যাসের মধ্যে অনেক কিছু আছে যেগুলো কার্সিনোজেন, যেগুলো ক্যান্সার সৃষ্টি করে বা করতে চায়। তো সেই কার্সিনোজেন মানে যদি ক্যান্সার তৈরির একটা ঝুঁকির মধ্যে কেউ থাকে, যদি একটা হচ্ছে পারিবারিক, যেমন বংশগত কিছু ক্যান্সার আছে। মানে অনেকের থাকে না যে হয়তো বা ফ্যামিলিতে কারো ছিল, তার কিন্তু সেটা হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। ঝুঁকি তার কমপক্ষে 30% ঝুঁকি থেকে যায়। যেমন মায়ের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, তার সন্তানদের, তার বিশেষ করে তার মেয়ে সন্তানদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রচুর থেকে যায়, 30% সম্ভাবনা থেকে যায়। কারো যদি কোলন ক্যান্সার থাকে, তাদের ফ্যামিলিতে ওই ফ্যামিলিয়াল কোলন যে ক্যান্সার আছে, সেটা ঝুঁকি থেকে যায়। তার মানে যারা ঝুঁকিতে আছে তাদের তো অবশ্যই স্ক্রিনিং করা উচিত বা একটা রুটিন একটা চেকআপের মধ্যে যাওয়া উচিত। অবশ্যই তাদেরকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমার ফ্যামিলিতে ক্যান্সার আছে, এই ক্যান্সারের কি কি উপসর্গ হয় সেটা তার মাথায় রাখা দরকার। সেই উপসর্গ কোনো কিছু যদি দেখা দেয়, তাহলে তাকে অবশ্যই চেকআপ করে নিতে হবে, বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে হবে যে আসলে তার ক্যান্সার শুরু হয়ে গেল কিনা। কারণ হচ্ছে ক্যান্সার ভালো হবার পূর্ব শর্তই হচ্ছে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা। অবশ্যই যত তাড়াতাড়ি আমরা নির্ণয় করতে পারবো, সেটা কিন্তু অসুখটা কিন্তু তাড়াতাড়ি ভালো হয়। সেটা যে কোনো অসুখ বিসুখের ক্ষেত্রে, কিন্তু পার্টিকুলারলি ক্যান্সারের ক্ষেত্রে স্টেজিং বলে একটা কথা আছে, স্টেজ 1, 2, 3 এভাবে আমরা স্টেজিং যেটা করে থাকি। কোন স্টেজে আসলে খুব তাড়াতাড়ি আমরা ক্যান্সারের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টেজিং এবং 3টা ফ্যাক্টর এখানে বিশেষত কাজ করে। একটা হচ্ছে ক্লিনিক্যাল স্টেজিং, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল গ্রেডিং, কোন গ্রেডে আছে, গ্রেড ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড সাইট অফ দ্য টিউমার,
সাইট অফ দ্য টিউমার সে এটা যদি আপনার আমার স্কিনে হয়, লিপে হয় বা যে কোনো আমার হাতের স্কিনে হয়, তো সহজে এটা ধরা যাবে, সহজে চিকিৎসা করা যাবে, সহজে এটা ডায়াগনোসিস করা যাবে। কিন্তু যদি পেটের মধ্যে হয়, যেমন যদি প্যানক্রিয়াসে হয়, অগ্নাশয়ে, অথবা যদি এটা লিভারে হয়, এটা ধরতে বেশ সময় লেগে যায়। এটা মনে হয় ওই গ্যাস্ট্রিকের মতো সিমটম দেয়, অনেক সময় বোঝা যায় না, তো সেটা ধরতেও অনেক সময় দেরি হয়। এবং অপারেশন করাটা আপনার প্যানক্রিয়াসের অপারেশন করাটা যে কী কঠিন এটা আপনি জানেন। তারপরে লিভারে তো সিঙ্গেল হলে অপারেশন করা যায়, মাল্টিপল হলে তো লিভারে অপারেশন চলেই না, সেক্ষেত্রে অন্য কিছু করতে হয়। সেই জন্যে একটা হচ্ছে স্টেজিং, ক্লিনিক্যাল স্টেজিং অফ দ্য ডিজিজ, সাইটোলজিক্যাল গ্রেডিং অ্যান্ড সাইট অফ দ্য টিউমার। এই তিনটা কনসিডারেশনে এনে আপনার যদি স্টেজ 1-2 মধ্যে থাকে, স্টেজ 2 মধ্যে থাকে, দ্যাট ইজ ভেরি গুড। আপ টু স্টেজ 2 অপারেবল বা ইট ইজ ভেরি মাচ কিউরেবল। গ্রেডিং যদি যত ভালো হবে, ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, পোরলি ডিফারেন্সিয়েটেড, আনডিফারেন্সিয়েটেড। ধরেন থাইরয়েডের একটা ক্যান্সার, থাইরয়েডের ক্যান্সার যদি ওয়েল ডিফারেন্সিয়েটেড হয়, তাহলে সেটা অপারেশন করলেই অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে কিছু আয়োডিন থেরাপি লাগে, ওই যে আপনি জানেন আইসোটোপ একটা কঠিন কথা হয়ে গেল কিনা। আইসোটোপটা মেইনলি নিউক্লিয়ার মেডিসিনের লোকজনরা ইউজ করে, ওটা খাইয়ে দেয়, তারপরে ভালো হয়ে যায় পুরা। কিন্তু এটা যদি আপনার অ্যানাপ্লাস্টিক হয়, মানে হাইলি গ্রেডিং হয়, যদি মানে যেটাকে আমি বললাম যে 4th গ্রেডিং যেটা, সেটা যদি হয় নিওপ্লাস্টিক, তাহলে এটা অপারেশন করাই যাবে না। এটা আসলে ডিপেন্ড করে যে কোন ক্ষেত্রে অপারেশন করলে এটা ভালো হতে পারে Right. অথবা করাই যাবে না। Right. এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমি একটুখানি জানতে চাইবো যে অ্যাকচুয়ালি হোয়াট আর দ্য অ্যাডভান্সমেন্ট ইন রিগার্ডস ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট? Yeah, see, thing is like in the last 10 years, there could be advanced treatment রয়েছে বাংলাদেশের মধ্যে. So thing is like now there is no need to worry about the cancer. Cancer is, as on today, it is considered to be a normal disease. It's a lifestyle disease. Okay, because of the advance in treatment, we have achieved almost more than 50% increase in survival in the last 5 to 10 years. So it is all because of the technological advancements. So whether it is surgery, in surgery we do it what you call the organ sparing, means you need not have to remove the entire organ. Say if it is the breast, even if it is the advanced stage, give a neoadjuvant chemotherapy, downstage it. Even if it is stage 2, 3, stage 4, bring it to stage 1, stage 2 by giving a neoadjuvant chemotherapy, or it is also called pre-operative chemotherapy. So because of the advancement in the chemotherapy, so now the disease can completely cured with the only chemotherapy. So surgery is done only to get a biopsy specimen to confirm the disease. So that is the advancement we have done in both surgery and chemotherapy. And coming to the radiation part, radiation previously used to give like say 25 fractions, 35 fractions and all. Now we are coming down to 5 fractions, 10 fractions. And what are the benefits? Benefits is very good actually. Benefit is, one is shorter the treatment, and we are giving more dose because of the conformal treatment. Good treatment, we can increase the what you call the abscopal effect. It means that when you give a radiation at a particular site, okay, in a high dose, it increases the immunity also. So the best medicine for any cancer is immunity. If immunity wants, okay, it can cure any amount of cancer within minutes, within seconds. Okay, so we want now what the concept is, you have good medicines, you have good like technology also. So because of that you are increasing the immunity of the patient, and thereby immunity itself will take care of the tumor part. So now we consider that cancer is a completely curable disease, and if you like patients and patient relatives, if they are very well about it, if they can have a preventive measures, okay, say your lifestyle changes, and also early detection. Early detection is Early almost detection cures is 90%. very important, and in case of cervical cancer and breast cancer, we can easily detect very Yeah, at the easily very detect, and early stage. for cervical cancer, cervical cancer, head and neck cancers, and anal cancers, and skin cancers. There is one vaccine called cervical cancer vaccine, which is nanovalent vaccine, which protects for all these cancers. Means
in the general population is more than 35% of the cervical cancer for females. Okay, so if you take that vaccine, nanovalent vaccine, it increase the almost 35% of the cure of the many cancers like head and neck cancers. Now the concept is even the head and neck cancers, Mukhe galar cancer, it is because of the HPV virus and also cervical. These are the main bulk of cancers in any underdeveloped countries and developing countries. Now I just want to know what are the latest advancement in case of diagnosis, like liquid biopsy. Okay. So actually, see, these are the very advanced techniques. Means like because of corona also, because advanced what we call the artificial intelligence, machine learning and deep learning. What we are going into, like we are going more into non-invasive techniques. Okay, say biopsy of the deep tumor needs lot of invasion. Okay, it needs pain. So the new advanced techniques It's is totally non-invasive. these are not just taking 5 ml of blood and doing tests for both for prevention of cancers, whether you get next 10 years what cancers you get it, what disease you get it, like including heart problems, liver problems, lung problems, will get it in single 5 ml blood. Okay, you just take that amount of blood and you assess for a genetic thing, because see, for any cancer, all cancers are genetic, but they are not hereditary. Means they will not transfer from one generation to one generation. It will be accumulated as we born. So from that the mutations start accumulating. So each mutation accumulates. So it causes the cancer. Okay, that's why everybody is not immune to cancer. So everybody will have a chance of getting cancer as you get older. Okay, so because of that reason, we can assess the mutations in a single 5 ml of blood. You send it for the testing, what you call the genetic fingerprinting of an individual. So you will come to know what all cancers, what all diseases you get in the next 10 years. Okay, and what all preventive measures you can take it, and which all cancers are running in families, so that you can change the lifestyles. And diagnosis part, when the tumor is there, we now have the concept that this tumor start spreading the DNA into the bloodstream, so that you can assess it. You can assess this drug, this cancer, whichever cancer you have it, you will be which drug is like it, the drug totally the same cancer, like if it is a lung cancer for me, if it comes to you is totally different for you, because the cancer mutation will be totally different. So drug is also totally different. So drug manufacturing also is totally different for you. Okay, this is called the what you call target treatments, personalized treatment, individual treatment. So each cancer is totally different for each person to person. Okay, So that's we why will, individual treatment be more, and we are coming up with a lot of non-invasive technologies and increasing immunity, and also follow-up is also Follow-up because is also very also very important. important. We will discuss to this issue, but one caller is waiting with us. হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, সাইদুল ইসলাম, আমি ঢাকা থেকে। জি জি দর্শক, আপনার সমস্যার কথা বলুন, আমরা সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তো ওই যে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম গত বছর, আচ্ছা 10ই ফেব্রুয়ারি একটা অপারেশন হয়েছে। এখন আমি 8টা কেমোথেরাপি নিচ্ছি, 25টা রেডিওথেরাপি নিচ্ছি। এখন আমাকে ওই 1.5 মাস পরে আর কি বলছিল চেক আপের জন্য, তা 1.5 মাস পরে আমি চেক আপও করাইছি। এখন আমার চেক আপের রিপোর্ট গুলো ভালো আসছে। এখন আমি কিভাবে এটা পরবর্তীতে আমি সুস্থ থাকতে পারি, কিভাবে কি কাজ করলে আর কিভাবে সুস্থ আপনার থাকা যায়? বর্তমানে কি কোনো সমস্যা খুব বেশি হচ্ছে নাকি এখন না, ভালো আমার আছেন? এখন সমস্যা হচ্ছে যে আমার হাত পাটা ঝিমঝিম করে, অবশ অবশ, এই আচ্ছা। দুইটাই সমস্যা, আর পেটটা একটু গরম। আচ্ছা দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করছি। আমি বলছি, she is having colon cancer. Normally in colon cancer we don't give radiation. Most probably is having an rectal cancer or anal cancer. So that part he might have taken the what you call the injection oxaliplatinum, that caused the peripheral neuropathy. So because of that reason he is having. And normally colon cancer is completely curable with the radiation, like surgery and the chemotherapy. And rectal cancer is completely curable with the radiation, chemotherapy and plus or minus surgery.
Okay, so this one what that because of the peripheral neuropathy is gradually it improves, but they have to have a good nutrition, good vegetarian thing, because it contains vitamin B12 and all those things. Okay, and he or she may have to take an vitamin B12 tablets or capsules or injections. Okay, so that will bring down actually. থ্যাংক ইউ। Yeah. আমরা দর্শকের সুবিধার জন্য যদি একটু এটাকে আমি একটু একটু যোগ ব্যাখ্যা করে করতে দিই চাই। বা একটু যোগ করে আমি একটু বুঝিয়ে যোগ বলি। করতে চাই যে অ্যাকচুয়ালি তার যে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়েছে সেটার মানে জন্য সেটার সে কারণেই তো তার আসলে যে পা ঝিনঝিন হাত করছে, পা হাত পা ঝিনঝিন ঝিনঝিন করা করছে এটা বলেছেন। নামনেস যেটা, হ্যাঁ। তো সেটার জন্য সে B1 B6 B12 কম্বিনেশন যেটা আছে, এই কম্বিনেশন বিভিন্ন কোম্পানির আছে, আমি নাম বলতে চাই না, এটা খেতে পারে। সাথে সে প্রিগাবালিন যেটা, প্রিগাবালিন। প্রিগাবালিনটা খেতে পারে। এটা পেরিফেরাল নার্ভগুলো তাতে একটু সতেজ হলে তার এই সিমটমটা আশা করি অনেকটা চলে যাবে। আর নিশ্চয়ই সে কোনো বিশেষজ্ঞের অধীনে আছেন, এবং তার সাথে তার রিপোর্ট রেগুলার কিন্তু যোগাযোগ ভালো আছে রাখতে হবে, বলেছেন। রেগুলার যোগাযোগ রাখতে হবে। 5 বছর পর্যন্ত ফলো আপে তার থাকতে হবে। এখানে আসলে ফলো আপ তো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফলো আপটা ইম্পর্টেন্ট। আমরা যদি আবারও আলোচনায় ফিরে আসি, আমরা we were talking about latest advancement in diagnosis and treatment. Yeah, see this, And, I think I already spoken about the diagnosis part. Yeah. To add to that, And there's what called is a PET CT genetic editing, gene editing? Gene editing is one thing, like it is coming up very in a big way, like say hereditary cancers. Like if the family history of both mother and father has a family history, and if it is a consanguineous marriage, and you know that there is a 50% transfer of gene, breast cancer gene, any other gene, okay, which is specific for particular cancer. If it is coming to the child, you want to you don't want child to get it. Now we have a technology saying called gene editing is very rampant, so we can do that gene editing only for that cancer, and the child is completely safe for that cancer. And So- would you please say about something liquid biopsy? Yeah, liquid biopsy, it is just taking a 5 to 10 ml of blood and send it for genetic fingerprinting. So you will come to know that which all disease, whether it is benign disease or malignant disease, you will come to know all the things. And this also very important for follow up also. And to add to the like technological part, we have what we call the robotic surgeries nowadays. We call it as the robotic surgeries are coming up, and chemotherapy is very advanced. Daily you will get it at least 2 to 3 new drugs which are coming for And particular people cancer. are afraid of, scared of the side effects of No, chemotherapy. actually now now there is no need to worry about the side effects. Okay, so side effects are very minimal. Okay, and it is completely controllable, and because these are drugs are very safe, because it acts completely at the molecular level. So side effects, because side effects comes because of when the medicine acts on normal organs. Okay, the जो कोनो औषध আছে, advanced औषध আছে, so they act only on the cancer cell. So your side effects are minimal. Sometimes side effects are good because it will tell us about whether medicine is really acting or not. Okay. Okay. So sometimes side effect is also very important. If you don't get side effect, it means that that medicine is not working also. Okay. So that's why like in the advanced medicines, even minimal side effect is expected, and it should happen actually. So that is a technology. And coming to the radiation, we have very good radiation nowadays. We can complete off within 5 days because of the technology. Like we have what you call IMRT and IGRT, and there is something called gating techniques, and there is something called surface guide radiation. Everything is available within Bangladesh. So there is no Would you patient please, should go outside the explain Bangladesh. something about the difference between India and Bangladesh? And No, actually, I don't find any difference. I don't find any difference. And any cancer patient from Bangladesh should not go to any other country because they have all the technologies available in ANM and inside Bangladesh. and nowadays we are getting international standard treatment in our country. Yeah, that's what we can get it. It is as simple as that. Because of the communication technology, we can get everything sitting at your home and sitting at your own country. So there is no need to, because cancer treatment is a long treatment, minimum 6 months to 2 years. The earlier stage you come, treatment will be much simple, and the late stage you do it, so it become complicated. So ये जोन्नो मतलब time is good important factor. The earlier you take treatment, your spendings will be less, and you have a cure rates are more. So Thank you. late you make it,
your spendings will be more, cure it will come down. থ্যাংক ইউ এক্সপ্লেইনড ভেরি ওয়েল অ্যান্ড আমরা যদি আবারও চলে আসি যে আমাদের ট্রিটমেন্ট কিন্তু আমরা এখন জানতে পারলাম যে আমাদের দেশে এতটা ভালো ট্রিটমেন্ট হচ্ছে, এখন আর দেশের বাইরে যাওয়ার যে একটা মানুষের প্রবণতা ছিল সেটা নিশ্চয়ই কমে আসবে। এই ব্যাপারটিতে একটু আলোকপাত করবেন আমাদের দর্শকদের বোঝার জন্য। হ্যাঁ, না আমি যদি ডায়াগনোসিস থেকে আসি, মডার্ন ডায়াগনোসিস অ্যাকচুয়ালি আপনার ইমেজিং থেকে শুরু হয় মেইনলি। সাইন সিমটম দেখে আমরা ইমেজিং শুরু করি। তো অল ইমেজিং ইজ অ্যাভেলেবল ইন বাংলাদেশ, লাইক সিটি স্ক্যানার, এমআরআই এবং পেট সিটি স্ক্যান। শরীরের যে কোনো জায়গায় ম্যালিগন্যান্সি থাকলে সেটাকে ধরে ফেলে, আমাদেরকে জানিয়ে দেয়। আর তারপরে যেটা আপনার টিস্যু বায়োপসির জন্য তো যথেষ্ট সার্জিক্যাল টিম আমাদের আছেই। এরপরে কিন্তু সবচেয়ে একটা সহজ উপায় হচ্ছে এফএনএসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, যেটা এটা ইন্টারনাল অর্গান অথবা আপনার ঘাড়ের থেকে একটা লিম্ফ নোড হয়ে গেছে, এখান থেকে একটু টিস্যু নিয়ে সামান্য একটু রস নিয়ে যদি আমরা পরীক্ষা করতে পারি, প্রায় 90% এটা অ্যাকুরেসি। এছাড়া যেটা লিকুইড বায়োপসির কথা বলা হলো, এটা আমাদের দেশে সবে আসছে, কয়েক বছর হয়, তো এটা এতটা পপুলারিটি এখনও পায়নি এবং সব অর্গানের কিন্তু করা যায় না। এটা কয়েকটা অর্গানের এখন অ্যাভেলেবল আছে, যেমন কোলন ক্যান্সার, লাং ক্যান্সার, এইগুলা এখন কারেন্টলি আমরা লিকুইড বায়োপসি দিয়ে করতে পারছি, সম্ভাবনা আছে, অথবা ফ্যামিলি হিস্ট্রি আছে, তারা এটা করে নিতে পারে। লাং ক্যান্সারের সম্ভাবনা বা সিমটম আছে, তারা এটা করে নিতে পারে, এটা সহজে করা যায়। এটা ডায়াগনোসিসে ভেরি ইজি, অনেক হেল্প করে। আর কোলন ক্যান্সারের ক্ষেত্রে কি কোলোনোস্কোপিটা করে নেওয়া উচিত, বা সবারই কি একটা নির্দিষ্ট বয়সের পর কি করা উচিত? না, কোলন ক্যান্সারের সিমটম যখন হয় তখনই করা উচিত। কারণ যদি ফ্যামিলি হিস্ট্রি যদি থেকে থাকে সেটাও করা উচিত, কারণ ফ্যামিলি হিস্ট্রিতে পলিপোসিস কলাই থাকে অনেকের, ফ্যামিলিয়াল পলিপোসিস কলাই বলে যেটাকে, সেই হিস্ট্রি যদি থাকে তাহলে তাকে অবশ্যই আফটার 40 ইয়ার্স অর ম্যাচিউর হওয়ার পরে তার অন্তত বছরে একবার কোলোনোস্কোপি করে নেওয়া উচিত, যে তার ওটা আবার ম্যালিগন্যান্সির দিকে চলে গেল কিনা সেটা। আর কোলনের যে সিমটমগুলো আছে, এটা হচ্ছে ক্রনিক ডিসেন্ট্রির মতো মনে হয়, যে ডিসেন্ট্রি হচ্ছে, সে ডিসেন্ট্রির ওষুধ খাচ্ছে, মেট্রোনিডাজল খাচ্ছে, অন্য ওষুধ খাচ্ছে, কিন্তু সারছে আবার হচ্ছে। এরকম যদি হয় তাহলে তার অবশ্যই একবার কোলোনোস্কোপি করে নেওয়া উচিত। ক্রনিক ডিসেন্ট্রির মতো হয়, কখনো কখনো ব্লাড যায়, পেইন হতে পারে পেটে, এসব সিমটম থাকলে তাকে কোলোনোস্কোপি অবশ্যই করা উচিত। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসছি। নিশ্চয়ই। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হ্যালো। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। আমার নাম ইসহাক, আমি ঢাকা থেকে বলছি। জি দর্শক, আমাদের হাতে সময় কম, আপনি একটু তাড়াতাড়ি বলুন। আমার দুইবার পায়ে হয়েছিল, আপনার ওই ইনফেকশন হয়েছিল। আচ্ছা, আমি 3বার অপারেশন করছি, এখন মোটামুটি ভালো আছে, কিন্তু আমার ডায়াবেটিস আছে, নিউরো ডায়াবেটিস। এখন আমি কি অনেক পরীক্ষা করছি, বর্তমানে ভালো আছে, কিন্তু আমার পা অবশ হয়ে যায় ঝিমঝিম করে। এর জন্য আমি কি করতে পারি, কি ওষুধ খেতে পারি? কোনো প্রশ্ন করবেন? না, ওনার ডায়াবেটিসের এই যে স্মোকার, আপনি কি ধূমপান করেন? জি জি জি, ধূমপান করেন। অর্থাৎ তামাক সেবন করলে একটা রোগ পায়, যেটা হয় সেটা হচ্ছে বার্জাস ডিজিজ। আপনি জানেন, প্রথম ইন্টারমিডিয়েট ক্লডিকেশন হয়। আর ওনার যেহেতু ডায়াবেটিস আছে, হ্যাঁ, ডায়াবেটিসও আছে, এদিকে স্মোকিং হিস্ট্রিও আছে, তো সেক্ষেত্রে পেরিফেরাল তার ভাস্কুলার যে প্রবলেম, এটা হতে পারে, এবং সেক্ষেত্রে মনে হয় ওই যে ব্লাড সাপ্লাই ঠিক মতো হয় না, যার জন্য পচে যাচ্ছে এবং কেটে ফেলছে ওটুকু, যতটুকু পচছে অতটুকু কেটে ফেলছে, এইভাবে চলছে। আমার মনে হচ্ছে এখনও পা যেহেতু ঝিনঝিন করে এবং ব্যথা করে, ব্লাড সাপ্লাই নট সাফিসিয়েন্ট আমার মনে হচ্ছে। এখানে পেরিফেরাল ভাস্কুলার এটি মেনটেন করার জন্য যেসব ড্রাগ আছে, একজন মেডিসিন স্পেশালিস্টের সাথে মেডিসিন বলতে হবে না, মেডিসিন আমি বলবো না, একজন মেডিসিন বিশেষজ্ঞের সঙ্গে উনি যোগাযোগ করলে ভালো হয়।
আর এমনিতেও ভ্যাসকুলার সার্জন পাশে মতলব যোগাযোগ করে ভালো হবে। হুম, অবশ্যই। আমরা এবারে একটু প্রতিরোধ সম্পর্কে জানতে চাইবো, খুব ছোট করে, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে, খুব ছোট করে। ক্যান্সার প্রতিরোধ হচ্ছে প্রাথমিক প্রতিরোধ, দ্বিতীয় পর্যায় প্রতিরোধ, তৃতীয় পর্যায় প্রতিরোধ। প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ হচ্ছে একেবারে তার শরীরে কখনোই ক্যান্সার হবে না। তার লাইফস্টাইল এবং খাদ্য অভ্যাস এমনভাবে সে মেনটেন করবে যে কার্সিনোজেন যেসব জিনিসে আছে সেসব খাবে না, বা অনেক ক্ষেত্রে ওই যে মদ পান করে যেগুলো, আমাদের দেশে যদিও এটা অনেক কম, এগুলার কাছে যাবে না, এগুলা ধূমপানটা খুব কমন, সেটা পরিহার করতে হবে। ধূমপানটা খুবই অ্যাকচুয়ালি যেগুলো খুব রিস্ক ফ্যাক্টর যেগুলো রয়েছে, মানে সেগুলোর থেকে আমাদেরকে দূরে থাকতে দূরে হবে, থাকতে আমাদের হবে। লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে। রাইট। সেটাও একটি বড় ব্যাপার। হ্যাঁ, আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের দুজনের কাছ থেকে আমরা অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে পেরেছি এবং নিশ্চয়ই দর্শকরা উপকৃত হবেন। এটিএন বাংলার পক্ষ থেকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং আমার দর্শক যারা শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, শুরুটা যেমন ছিল নির্ধারিত, শেষটাও অনিবার্য, আর তাই এখন শেষ করতে হচ্ছে আমাদেরও। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।